আমার ওর কাছে আবেদন থাকবে, বিনীত আবেদন, যেন ও ওর প্রচারটা ওদের মতন করে করুক, কিন্তু অভয়ার নামটা ছাড়া করুক। তাতে এই মাটাকে অপমান করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দলেরই অধিকাংশ লোক তীর্থঙ্কর ঘোষকে নিজের ক্যান্ডিডেট হিসেবে বেছে নিতে চায়। জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সামনেই অষ্টাদশ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, আর পানিহাটি এই মুহূর্তে একটা যাকে বলে অন্যতম ভিআইপি আসন। কারণ পানিহাটিতে যে লড়াই ছিল তীর্থঙ্কর ঘোষ এবং কলদান দাশগুপ্তের মধ্যে, সেই লড়াইয়ের মাঝে হঠাৎ করেই বিজেপি একটা চমক নিয়ে আসলো। সেটি হলো আরজিকর কাণ্ডের অভয়ার মাকে সরাসরি নির্বাচনের আসরে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে অভয়ার মায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা সিপিএম যারা দাবি করছেন, যে কলদান দাশগুপ্ত দাবি করছেন যে এই অভয়া আন্দোলনের মুখ ছিলেন তারাও কিন্তু একটি শব্দ উচ্চারণ করতে পারছেন। সেই বিষয় নিয়ে কথা বলবো পানিহাটি তথা আমাদের জেলার অন্যতম শীর্ষ বিজেপি নেতা জয় শাহর সঙ্গে। জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। বলছি, এই যে শুরুটা যে আমি করলাম যে অভয়ার মা ক্যান্ডিডেট, আচমকা অভয়ার মা ক্যান্ডিডেট, এটা কি কোনো মানে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে, নাকি একটা বিশেষ বিচার ওই যেটা দাবি করছেন অভয়ার মা, যে বিচার পাইয়ে দেওয়ার জন্য? দেখুন, অভয়ার মায়ের যে আন্দোলনটা বা ওই পরিবারটার যে বিগত 2 বছর ধরে যে আন্দোলনটা ওরা করেছিল বিচারের দাবিতে, সে বিচারটা কিন্তু সঠিক পদ্ধতিতে এখনো পর্যন্ত হয়নি। কোর্টে এখনো কেসটা চলছে। তো ওরা অতি সাধারণ পরিবার একটা, সে পরিবার থেকে একটা রত্নের জন্ম হয়েছিল। সে একটা ভালো ডাক্তার আরজি করে সে প্র্যাকটিস করছিল, ডাক্তারিও করছিল এলাকায়। কোভিডের সময় বলুন কি বিভিন্ন সময়ে বহু লোকের সেবা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নরকীয় ঘটনাটা ঘটে সেদিন 9 তারিখ আরজি করে, তারপর থেকে যে লড়াইটা শুরু হয়, যে তৃণমূল কংগ্রেস সরকারে থেকে এই ধর্ষণ তথা খুনটাকে প্রাতিষ্ঠানিকভাবে যারা অপরাধী তাদের বাঁচানোর চেষ্টা করেছে, স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রমাণ লোটপাট করার চেষ্টা করেছে। সেটা অভয়াকে দাহ করা থেকে শুরু করে হসপিটালে কনস্ট্রাকশন ওয়ার্ক মানে ইমিডিয়েট বেসিসে জারি করে বিভিন্ন রকম ভাবে সব পদ্ধতিতে ওরা চেষ্টা করেছে কি করে প্রমাণটাকে লোটপাট করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইও তাদের সঠিকভাবে তদন্ত করে উঠতে পারেনি, তার কারণ প্রমাণটাই তো নেই। কিছু যদি এভিডেন্সই না থাকে তাহলে ওরা কি করে ওই শিখরে পৌঁছাবে? আর সত্যি কথা বলতে সাধারণ বাড়ির পরিবারের লোকেরা সঠিক বিচার সেভাবে কোনোদিনও কোনো কেসেই পেয়েছে বলে আমার মনে হয় না, কোথাওই না। একটা বিচার ছিনিয়ে আনার জন্যে যেখানে একটা রাজ্যের সরকার মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই চেষ্টা করছে একদিকে অপরাধীদের বাঁচানোর জন্যে, সেই জায়গা থেকে বিচার যদি ছিনিয়ে আনতে হয় তাহলে একটা সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তাকে নিজেকেও প্রভাবশালী হতে হবে, তাকে নিজেকে ওই সিস্টেমে ঢুকতে হবে এই অপরাধের শিকড় পর্যন্ত পৌঁছানোর জন্য। তো বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি আছে, সে পরিস্থিতিতে তৃণমূলকে হারানোর মতন শক্তি একমাত্র যেই দলের আছে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তারা এই রাজ্যে প্রধান বিরোধী দল আর বিশ্বের বৃহত্তম রাষ্ট্রবাদী রাজনৈতিক দল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কঠিন ডিসিশনটা এই পরিবার নিয়েছে যে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে ওরা এই সরকারকে পরাস্ত করার শপথ নিয়েছে, যেন ওনার পরিবারে যে এই অভয়ার ঘটনা ঘটেছে আর কোনো মা বোনের সাথে যেন এই ধরনের ঘটনা না হয়। ওনার বাড়ির এই ঘটনা ঘটার আগে বা পরে যতগুলো নরকীয় যন্ত্রণায় মা বোনেদেরকে ধর্ষণ বা খুন করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে যাদের উপরে, তাদের বিচারগুলো, নিজের বিচারটা, আর আগামী দিনে যেন কোনো নারীর সাথে কোনো মা বোনের সাথে এই ধরনের ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করার জন্য ওরা বিধানসভায় গিয়ে আওয়াজ তুলতে চায়। কিন্তু সিপিএম এর দাবি হচ্ছে যে
এই অভয়া আন্দোলন সেটা শুরু থেকে আজ পর্যন্ত এই করদন দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি, দেবজ্যোতি সাহা এদের নেতৃত্বেই হয়ে আসছে। এখানে বিজেপির কোনো ভূমিকা ছিল? দেখুন, অভয়ার আন্দোলনটা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনটাকে সিপিএম কোথাও না কোথাও থেকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। যেদিন ঘটনাটা ঘটে সেদিন তো ওখানে কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষও উপস্থিত ছিল। তো তারা এটাকে নিয়ে রাজনীতিকরণ করতে কখনোই চায়নি। আর কোনোদিনই কোনো সভ্য সমাজে এই ধরনের একটা ঘটনা নিয়ে রাজনীতিকরণ করাটা ঠিক না। সিপিএম তো এই আন্দোলন করার প্রক্রিয়া যখন চলছিল তখন কিউআর কোড বানিয়ে মানুষের থেকে টাকাও তুলেছে। সেই টাকার হিসেব তো আজও পর্যন্ত দিতে পারেনি। ওটা বোধহয় সিপিএম নয়, ওটা বোধহয় অভয়া মঞ্চ। অভয়া মঞ্চটার প্রধান মুখ যারা ছিল তারাই কিন্তু আজকে সিপিএম এর হয়ে ক্যান্ডিডেট হয়েছে বহু জায়গায়। তারা সিপিএম দলটাও করতো। অভয়া মঞ্চ নাম দেওয়া হয়েছিল, কিন্তু অভয়া মঞ্চের মেম্বার কারা? অভয়া মঞ্চের মেম্বার তো কলাতনও ছিল। করদন দাশগুপ্ত সামনের সারি সৈনিক ছিল। তো অভয়া মঞ্চ যদি কিউআর কোড দিয়ে মানুষের থেকে টাকা তুলে সেই টাকার হিসেব এখনো না দিতে পারে, তো তার দায় কি কলাতনের নয়? আর একটা সাধারণ মানুষের আন্দোলন, মানুষ কোনো রাজনীতির পতাকা দেখেনি। মানুষ রাস্তায় নেমেছিল এই নরকীয় ঘটনার নিন্দা জানিয়ে, আওয়াজ তোলার জন্য, প্রতিবাদ করার জন্য। প্রতিটা এলাকায় এলাকায়, রাস্তায় রাস্তায় মানুষ নেমেছে। তাহলে কি ওই মানুষগুলো সিপিএম এর মানুষ ছিল? আন্দোলনটা ওরা করেছে, এটা ওরা কি করে বলে? মানে এটা 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 মেনে নেওয়ার কোনো ভাষা নেই। মানুষ এটা মেনে নিচ্ছে না। জনসাধারণ রাস্তায় নেমেছিল। আমি পানিহাটির কথা যদি বলি, পানিহাটিতে রাত দখলে কমপক্ষে 1 লক্ষ লোক হয়েছিল। তাহলে কি ওই 1 লক্ষ লোক? আমি নিজেও ছিলাম, আমরা নিজেরা র্যালি করে গেছি 25-30 হাজার লোক নিয়ে। তাহলে সেই লোকগুলো কি সিপিএম এর লোক ছিল? একটা সাধারণ মানুষের আন্দোলনকে, জনরোষকে, আওয়াজ তোলাকে ওরা যদি রাজনীতিকরণ করতে চায়, শুধুমাত্র হাইজ্যাক করেছিল, করার চেষ্টা করেছিল। সেই চঙ্গুল থেকে, সেই চেন থেকে ওর মা বাবাকে বেরাতে অনেক দখল করতে হয়েছে। তারা চায়নি যে তাদের গায়ে এই কাদাটা লাগুক, তাই তারা বেরিয়ে এসেছিল। আচ্ছা, শুধুমাত্র অভয়ার বিচার এটাই কি দাবি হয়ে থাকবে, নাকি পানিহাটির যে আরো সমস্যা রয়েছে, পানিহাটির মানে আপনারা বিভিন্ন সমস্যার কথা অভিযোগ আকারে তুলে ধরেন, সেই অভিযোগগুলোর সমাধানেও একই রকম ভাবে অভয়ার মাকে কি মানে আপনারা সেভাবে করতে পারবেন? একেবারেই অরাজনৈতিক ব্যক্তি। দেখুন, প্রথমে আমি বলিনি লড়াইটা এখানে সিপিএম এর সাথে নয়, সারা রাজ্যে সিপিএম এর তো সেভাবে এখনো ওরা ওদের জনপ্রতিনিধিকে তুলে আনতে পারেনি। তো লড়াইটা আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের সাথে। 34 বছর সিপিএম এখানে রাজ করেছিল, তারা কি উন্নয়ন করেছে সেটা মানুষ দেখেছে। তারপরে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কি করছে সেটা সাধারণ মানুষ জানে। রাজনৈতিক নেতারা যারাই রাজনীতি করে তারা মঞ্চে দাঁড়িয়ে যা বলে, আর বাস্তব চিত্রটা কি আছে সেটা কিন্তু ফরাকটা মানুষ বোঝার মতন সচেতন হয়ে গেছে। সিপিএম আমল থেকে শুরু করি আজ পর্যন্ত যতগুলো কলকারখানা বন্ধ হয়েছে, একটা কলকারখানাও কি খোলার উদ্যোগ কোনো রাজনৈতিক দল নিয়েছে? যারা ক্ষমতায় বসে আছে, কোনো জনপ্রতিনিধি নিয়েছে? আপনি নাম নিয়ে বলুন তো কোনো একটা ইন্ডাস্ট্রি যেটা আমাদের রাজ্যে বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা সিপিএম আবার খুলেছে, বা তৃণমূল ক্ষমতায় আসার পরে সেটা খুলেছে। 8,500-এর উপরে সরকারি স্কুল বন্ধ হয়ে আছে। সেই একটা স্কুল খোলার বন্ধ স্কুল খোলার চেষ্টা কি কেউ করেছে? শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আপনি আমাদের এলাকার ধরে নিন রাস্তাঘাটের বেহাল অবস্থা। শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে সমস্যার সমাধান হয় না। একটা রাজনৈতিক লোকের থেকে একটা সাধারণ মানুষ বেশি জানে যে কোন সমস্যাটা একটা মানুষের নিত্যদিনে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজেপির প্রার্থী একজন সাধারণ মানুষ। তো উনি জানে যে বাড়ি থেকে বেরালে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটার অবস্থা কি বেহাল। উনি জানে যে পানিহাটিতে জল নিকাশির কি সমস্যা আছে। উনি জানে যে সারা পানিহাটি জুড়ে যত্রতত্র যেই আবর্জনার জঞ্জালের স্তূপ রয়েছে এগুলোর থেকে মানুষ মুক্তি চায়। তো অবশ্যই পানিহাটির সার্বিক উন্নয়ন নিয়ে তো উনি লড়বেই, কিন্তু তারপরেও উনি যে একটা বাংলার সাহসের প্রতীক হয়ে উঠেছে, একটা মায়ের যে যন্ত্রণা
তার একমাত্র কন্যা হারানোর পরে তারপরে ওনার থেকে বেশি ভালো আর অন্য কেউ কি নারী সুরক্ষা নিয়ে আওয়াজ তুলতে পারবে বলে আপনার মনে হয়? না, শুধু তো নারী সুরক্ষা একটা বিষয়, অবশ্যই বিষয়, কিন্তু তার পাশাপাশি পানিহাটির যে জ্বলন্ত সমস্যাগুলো, আমি তো আপনাকে একের পর এক গুলিয়ে দিলাম যে রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধার্থে নিজেদের মতন করে সমস্যাগুলো তুলে ধরে, কিন্তু একটা সাধারণ মানুষ সে নিত্যদিন রাস্তায় বেরোলে তার কি সমস্যা হচ্ছে তার থেকে বেশি ভালো কিন্তু অন্য কেউ জানে না। একটা সাধারণ জীবনযাপন যারা করে আর একটা নেতৃত্ব যেই জীবনযাপন করে তার মধ্যে কিন্তু ফারাক আছে। তো একটা সাধারণ মানুষের যন্ত্রণা একটা সাধারণ মানুষই মেটাতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে বিজেপি দল হিসেবে যদি পানিহাটিতে জয়লাভ করে, তাহলে একদিকে যেমন অভয়ার বিচারের বিষয়টা আপনারা দেখুন, এখন অভয়া একটা বাড়িতে সীমিত নেই। অভয়ার বিচার মানে সারা রাজ্যের নারী সুরক্ষা, সারা রাজ্যের মা বোনেদের বিচার। আমি আপনার সঙ্গে একমত একদম। সেই পার্কশিট থেকে কামদুনি থেকে একদম মধ্যমগ্রাম থেকে আপনার হয়তো পানিহাটিতেও এরকম ঘটনা আছে। আগামী দিনে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর থেকে কঠোরতম বিল পাস করতে হবে। তার জন্য সেই পরিকাঠামো বানাতে হবে যাতে আর কোনো মা বোনকে তার নিজের সুরক্ষাটা নিয়ে ভাবতে না হয়। রাত্রি 8টার পরে একটা মেয়ে তাহলে ডিউটি করবে না, সেটা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেয়, আর কার সাথে কতটা নির্যাতন হয়েছে সেটার উপরে বেস করে একটা রেড চার্ট তৈরি করে দেয়, এটা আমি মেনে নিতে পারবো না। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনিও মেনে নেবেন না যে আপনার বাড়ির বা আমার বাড়ির কোনো একটা মহিলার যদি একটা রেড চার্ট তৈরি করে দেওয়া হয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি ওটা কি করে করেছিলেন আমি জানি না, আমার জানা নেই। ওটা উনি প্রশাসনিক জায়গায় বসে আছে, ওনার রাজ্য চালানোর জন্য উনি যেটা ঠিক মনে করছেন উনি ওনার মতন করে চালাচ্ছেন। কিন্তু আমরা যদি সরকারে আসি তাহলে এই ধরনের কিছু আর যেন না থাকে সেটা নিশ্চিত করার জন্যে শ্রীমতী রত্না দেবনাথের থেকে আর কোনো ভালো মুখ হতে পারে বলে আমার মনে হয় না। আমি রত্না দেবনাথকে বাদ দিয়ে এবার যদি একটু বড় প্রেক্ষিতে ছোট্ট করে আলোচনা করি, যে এই যে লক্ষ্মীর ভান্ডার এবং সর্বশেষ একদম নির্বাচনের মুখে যুব সাথী, এর যে প্রভাব, এর প্রভাব থেকে আপনারা কিভাবে বেরোবেন বা এর পাল্টা? আমাদের ইতিমধ্যে ইস্তেহার তো পেশ হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি আসলে বন্ধ হয়ে যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো অন্নপূর্ণা ভান্ডার চলছে, আর আমাদের ইস্তেহারে তো পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বাংলায় বিজেপি সরকার গঠন করার পরের থেকেই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে প্রতিটা মা বোনকে দেওয়া হবে। বেকার ভাতা দেওয়া হবে, যারা কলেজ পাশ করে স্কুল পাশ করে চাকরির খোঁজ করছে ততদিন যেন তাদের ফ্যামিলির ওপরে তারা একটা বার্ডেন না হয়ে দাঁড়ায়, তারা যেন একটা পার্টি অফিসে বসে থেকে শুধু দাদার কাছের লোক হয়ে তাদের না কাটাতে হয়। সেই জন্য 3,000 টাকা করে তাদের ভাতা দেওয়া হবে, যে তারা সেই মানে টাকাটা নিজেদের কাজে লাগিয়ে একটা ভালো চাকরি খুঁজতে লাগাক। আপনারা কি শুধু এই ভাতাতেই আটকে থাকবেন, না নতুন কর্মসংস্থানের বন্দোবস্ত করার চেষ্টা হবে? বন্ধ কলকারখানা খোলা, পানির দিকে আমি যদি আপনাকে বিজেপি শাসিত রাজ্যগুলো যদি আপনারা সাংবাদিকতা করতে গিয়ে একটু যদি আপনারা বিজেপি শাসিত রাজ্যগুলো দেখেন, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যত বড় বড় হসপিটাল আছে, যত বড় বড় স্কুল কলেজ আছে, সেগুলো কিন্তু সবই বিজেপি শাসিত রাজ্যেই রয়েছে। আমাদের এই রাজ্যেও একটা এইমস এর মতন হসপিটাল হয়েছে, আমাদের এই রাজ্যেও বহু মানে শিক্ষার প্রতিষ্ঠান কেন্দ্রের তরফ থেকে চলছে। তো সেই জায়গাগুলো তো অবশ্যই নজর দিতে হবে। আমাদের পানিহাটিতে এমনও বহু স্কুল আছে যে স্কুলগুলোতে পড়াশোনা করে আজকে অনেক ভালো ভালো জায়গায় তারা চাকরি করছে বা প্রতিষ্ঠিত হয়েছে। সেই স্কুলগুলো আজকে বন্ধ পড়ে আছে, নয় ছাত্রের অভাবে, নয় শিক্ষকের অভাবে, বা পরিকাঠামোর অভাবে, বা পরিকল্পনার অভাবে। 26,000 শিক্ষক বা আরো বেশি, এবং 26,000 শিক্ষক নিয়ে যদি আমরা কথা বলি, এই টেন্টেড লিস্ট, আমাদের এখানকার বিধায়কের তো নিজের বৌমা ওই টেন্টেড লিস্টে রয়েছে। তো তাহলে আপনি ভাবুন যে যারা তৃণমূল কংগ্রেসটা করবে
তাদের পরিবারের লোকই শুধু চাকরি করবে, আর যারা মেধা দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করবে তারা রাস্তায় বসে থাকবে। তো রাজ্যের পরিস্থিতি হলো এটা। এই সমাজের পরিবর্তন করার জন্য বিজেপিকে দরকার। মানুষ 34 বছর দেখেছে বাম সরকার, মানুষ 15 বছর অলরেডি তৃণমূল সরকার দেখে নিয়েছে। তো 5টা বছর বিজেপিকে দেখার সুযোগ তো পাওয়া উচিত আমাদের। 5 বছর কাজ যদি আমরা না করতে পারি, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পরিবর্তন করে নেবে। যে আমি শেষ কোয়েশ্চেন করি, যে আপনি 5 বছর উল্লেখ করলেন, 5 বছরে আপনি ওদিকে 34 বা 35 ধরুন, এদিকে 15, মানে প্রায় 50 বছরের যে আপনাদের ভাষায় বুঝি যদি আবর্জনা 5 বছরে সাফ করতে পারবো? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু একটা মানুষের সাফ করার ইচ্ছে আছে কিনা, একটা মানুষের সাফ করার পরিকল্পনা আছে কিনা, সেটা তো সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে। তো সেই এত দিনের যে ব্যাকলগটা, ওটাকে ওভারকাম করতে মানে একটা জেনারেশনকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় তো অবশ্যই লাগবে, কিন্তু সেই পরিকল্পনাটা করা দরকার। এরকম আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে পানিহাটির যে জল নিকাশির সমস্যা, সেই জল নিকাশির সমস্যা একটা পাড়ার রাস্তা উঁচু করে দিলে বা ড্রেন বানিয়ে দিলে সেই সমস্যা কোনোদিনও মিটবে না। সেটা আইওয়াশ। পানিহাটির জল নিকাশির সমস্যা মেটাতে গেলে সার্বিক পানিহাটি, পুরো পানিহাটিতে জল নিকাশির কাজ করতে হবে, তবে গিয়ে মিটবে। মানে তো এখন যেটা হচ্ছে, সেটা বাড়িগুলো নিচে চলে যাচ্ছে, রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, জমা জল কোথায় যাবে? সেটা পরিকল্পনাহীন একটা কাজ হচ্ছে। তাই আমি এই এক্সাম্পলটা দেওয়ার কারণ এটাই, যে যদি পানিহাটি বাসী দেখে যে জল নিকাশির সমস্যা সত্যিই বিজেপি মেটাতে চাইছে, তারা পুরো পানিহাটি জুড়ে কাজ করছে, যে কাজটা হয়তো 5 বছরে কমপ্লিট হবে না, কিন্তু কাজটা শুরু তো হোক। বন্ধ স্কুল পানিহাটিতে রয়েছে যতগুলো, তার মধ্যে একটা স্কুলকে তো পরিষ্কার করে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে স্কুলটা আবার যেন চালানো যায়, সেটার জন্য পরিকাঠামোটা তো রেডি করা যাবে। ভোলা হসপিটালটায় কুকুর বেড়াল যেন পেশেন্টের সাথে শুয়ে না থাকে, সেটার ব্যবস্থাটা তো করা যাবে। মানে একটা উন্নয়নের কাজ শুরু হবে। হ্যাঁ, আমি সেটাই বলছি, 5 বছরে কোনোদিনই সম্ভব না এখানে বড় বড় হাই রাইজ বিল্ডিং তুলে একটা বড় বড় কিছু করে নেওয়া। ভোলা হসপিটালটাকে 5 বছরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া সম্ভব নয়। গঙ্গার ঘাটগুলো ভেঙে পড়ছে, সেই ঘাটগুলো পরিষ্কার করে জঞ্জাল মুক্ত করে ওটাকে কি করে ক্লিনিং করা যায়, কি করা যায়, সেই কাজের উদ্যোগটা তো নেওয়া যায়, পরিকল্পনাটা। তো সেই উদ্যোগটা 5 বছরে যদি বিজেপি নিতে না পারে, তাহলে বিজেপিকে পরিবর্তন করে আবার অন্য সরকার নিয়ে আসবে। এটা তো মানুষের অধিকার, এখানে তো কারোর জোর জুলুম কিছু চলে না। মানুষের যাকে পছন্দ, যখন যাকে পছন্দ, তারা যেন নিজের ভোটটা নিজে দিতে পারে, এটাকে নিশ্চিত করতে হবে। ভোট লুট করা, বুথ রিগিং করা, এগুলো যেন বন্ধ হয়। এসআইআর কতটা প্রভাব ফেলবে? এসআইআর এর কথা যদি সত্যি বলি, যে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে গেলে কিছু মানুষের অসুবিধা তো হবেই। মানে একটা মেশিনারি কাজ করছে, সময়টা অল্প, তো সেখানে হয়তো অনেক ভ্যালিড ভোটারের নাম এখন বাদ গেছে। ঠিক আছে, তাদের নাম যেন ওঠে, সেটার জন্য আমরা রাত দিন কাজ করেছি, প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, যত সম্ভব তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওরা একটা পরিকল্পনা তৈরি করেছিল, যে মানুষকে বিভ্রান্ত করছিল, যাতে মানুষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে, যাতে মানুষ এটা মানে কিছু একটা করে যদি একটা পরিবার থেকে একটা নাম বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ওদের পক্ষে খুব মানে সোজাভাবে সম্ভব হবে যে পুরো পরিবারটার মাইন্ডটা চেঞ্জ করা। তো ওরা একটা, যেহেতু চেয়ারে বসে আছে, সরকারে বসে আছে, যারা কাজ করছে ইলেকশন কমিশনের, সেই লোকগুলো তো আমাদের এই বাংলারই, তো সেই লোকগুলোকে দিয়ে ম্যানেজ করে কিছু করে ওরা এই কাজটা করেছে, যে একটা পরিবারের থেকে একটা লোকের নাম যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাকি লোকগুলোকে ওরা বিজেপির থেকে মুখ ঘোরাতে পারবে। তো আমার মনে হয় খুব একটা লাভ হবে না। মানুষ জানে যে তৃণমূলের একটা বিকল্প দরকার। কতটা আশাবাদী? লাস্ট কোয়েশ্চেন। পানিহাটিতে আমরা জিতছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবো। কোনো রাজনৈতিক দলের ক্যান্ডিডেটের কাছে কিছু মুদ্রা নেই যারা বিজেপির বিরুদ্ধে বলবে। কলাতন তো অভয়ার বিচারের দাবি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, যে জায়গায় অভয়ার মা ক্যান্ডিডেট, সেই জায়গায় ওর মুখে এই কথাটা আশা করা যায় না। আমার ওর কাছে আবেদন থাকবে, বিনীত আবেদন, যেন ও ওর প্রচারটা
ওদের মতন করে করুক, কিন্তু অভয়ার নামটা ছাড়া করুক। তাতে এই মাটাকে অপমান করা হচ্ছে। যেই মা নিজে দাঁড়িয়ে নিজের জন্য, মেয়ের জন্য লড়ছে, সেই জায়গায় যদি অন্য কেউ সেটা নিয়ে করে, তাহলে ওই মায়ের যন্ত্রণাকে আরো নুন ছেটানো হবে। তো সেই কাজটা যেন ভাই কলতান না করে। আর তৃণমূল কংগ্রেসের কাছে 5 বছর ধরে উন্নয়নমূলক কাজ করে থাকলে এখন বাড়ি বাড়ি ঘুরতে হতো না। আর তৃণমূল কংগ্রেসের অধিকাংশ সিনিয়র লিডাররা খুশি বলে আমার মনে হয় না। তাদের বিভিন্ন প্রতিক্রিয়া বা তারা যেরকম যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলেরই অধিকাংশ লোক তীর্থঙ্কর ঘোষকে নিজের ক্যান্ডিডেট হিসেবে বেছে নিতে চায়। আমরা কিন্তু একটা বিস্ফোরক সাক্ষাৎকার কার্যত শুনলাম, যে একদিকে কলতানকে সরাসরি বলা হলো যে অভয়ার শব্দটা বাদ দিয়ে তার প্রচার চালাতে, তার রাজনীতি করতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধর্তব্যের মধ্যে আনতেই চাইলেন না জয়বাবু। এখন ওনার প্রেডিকশন, ওনার বক্তব্য আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, আগামী 29 তারিখ আপনারা বুথে গিয়ে কি সিদ্ধান্ত নেবেন, সবটাই আমরা জানতে পারবো চৌঠামি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, 7 নিউজের সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন এরকম চিত্তাকর্ষক বা আকর্ষণীয় ইন্টারভিউ। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।